আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সামনেই মাধ্যমিক পরীক্ষা 2022। সেই মাধ্যমিক পরীক্ষায় দেখো কিভাবে তোমরা লিখলে খুব ভালো রেজাল্ট করতে পারবে, ভালো মার্কস পেতে পারবে। আমি তার একটা সহজ সরল উদাহরণ তোমাদেরকে দিচ্ছি। দেখো কীভাবে তোমরা লিখবে। এখানে দেখো আজকের আমরা যেটা আলোচনা করব, জিওগ্রাফি বিষয় তোমরা কীভাবে লিখবে। এর আগে অন্যান্য সাবজেক্টেরও দেখবে ভিডিও আমার রয়েছে, সেগুলো তোমরা দেখতে পারবে। দেখো এই হচ্ছে বোর্ডের খাতা, এটা হচ্ছে বোর্ডের খাতা, দেখতেই পাচ্ছ। এই খাতাটা তোমরা পাবে। এখন দেখো এই খাতাটায় প্রথম যেটা তোমাদের কাজ, মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সামিনেশন 2000, এটা আমি 19 সালে দেখিয়েছি তাই 19 লেখা আছে। তোমরা এখানে লিখবে 2022, মানে 22 লিখবে। ওকে, এবার দেখো সাবজেক্ট জিওগ্রাফি লিখবে, নাম যে যার নাম লিখবে, আমি একটা জাস্ট মডেল উদাহরণ দেখিয়েছি। এবার তোমাদের অ্যাডমিট থেকে রোল এবং নাম্বার এটা লিখে নেবে, রোল এবং নাম্বারটা। রেজিস্ট্রেশন নাম্বার লিখবে, অ্যাডমিট থেকে রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবে। এবার দেখো ল্যাঙ্গুয়েজ ইন হুইচ অ্যান্সার্স উইল বি রিটেন, তুমি কোন ভাষায় লিখবে। নিশ্চয়ই সবাই বেঙ্গলি লিখবে, যদি কেউ ইংরাজিতে লেখো তাহলে এটা লিখবে ইংলিশ, আর ম্যাক্সিমাম সবাই বেঙ্গলি, তাই এটা বেঙ্গলিতে লিখবে। দেখো এই পাতায় আর তোমার কিছু কাজ নেই। এবার তুমি চলে যাও সেকেন্ড পাতা। এই সেকেন্ড পাতাটা এটা কিছু করবে না, এটা রেখে দেবে, ছেড়ে দেবে। ঠিক আছে, এই পাতাটা ছেড়ে দেবে। এবার দেখো তুমি মার্জিন টেনে নেবে। প্রথমে উপরে দেখো যেমন আমি দেখেছি, তোমার 1.5 থেকে 2 ইঞ্চি মার্জিন রাখবে, বাঁ দিকে রাখবে 1 ইঞ্চি। ওকে, আর ডান দিকে মার্জিন তুমি হালকা অল্প করে রাখতে পারো, নাও রাখতে পারো। এবার দেখো এটা গেল খাতার বিষয়টা। আমি প্রশ্নটা আগে একটু দেখে নিই, তারপরে খাতাটা কীভাবে লিখবে বলছি। এটা আমি দেখো জিওগ্রাফি 2019 সালের আমি দেখাচ্ছি, এটা কীভাবে তোমরা লিখবে। প্রশ্নটা ভালো করে দেখে নাও। এখানে দেখো নতুন যে পাঠ্যক্রম, ক বিভাগ থেকে চ বিভাগ পর্যন্ত প্রদত্ত প্রশ্ন নিয়মিত ও বহিরাগত সব পরীক্ষার্থীদের জন্য। ছ বিভাগে প্রদত্ত প্রশ্ন শুধুমাত্র বহিরাগত, মানে তোমাদের ক থেকে চ পর্যন্ত করতে হবে। ওকে, ক বিভাগের সকল প্রশ্ন আবশ্যিক, সব প্রশ্ন করতে হবে। অন্য বিভাগের বিকল্প প্রশ্ন তোমার দেওয়া আছে, সেগুলো খেয়াল করবে। ঠিক আছে, আর চ বিভাগে কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীরা বিকল্প প্রশ্নের নির্দেশ অনুযায়ী উত্তর লিখবে, আর অন্য সকলে মানচিত্র করবে। অর্থাৎ তোমাদের সকলের কিন্তু 10 নম্বরে মানচিত্র করতে হবে চ বিভাগে। তা প্রথমে দেখো প্রশ্নগুলো আমি দেখাই, দেখো প্রথমে হচ্ছে এই বিভাগ ক, এখানে 1-এর দাগে দেওয়া আছে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1x14, 14টা এমসিকিউ আছে। কীভাবে লিখবে? প্রথমে দেখো এইভাবে লিখবে, বিভাগ ক 1.1 1.1। এখানে দেখো যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে, 4টে অপশান আছে। সঠিক উত্তরটা লিখবে এইভাবে, দেখো যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে, এই অপশানটা দেবে কিন্তু। ঠিক আছে, এখানে যেমন ক আরোহণ প্রক্রিয়া, এই ক আরোহণ প্রক্রিয়া, এই অপশানটা কিন্তু অবশ্যই দেবে। শুধু আরোহণ প্রক্রিয়া লিখবে না, অপশানটা অবশ্যই দেবে। আচ্ছা, এরপর দেখো 2-এর দাগে 1.2 পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে। এখানে দেখো 4টে অপশান দেওয়া আছে, এর মধ্যে যেটা সঠিক সেটা হলো খ ক্রেভাস। ঠিক আছে, খ দিয়ে ক্রেভাস। এইভাবে তুমি প্রতিটা প্রশ্নের উত্তর লিখতে থাকবে। ঠিক আছে, আমি দেখো পরপর এবার দেখাচ্ছি। 1.3 বার্ষিক উষ্ণতার প্রসর সবচেয়ে কম থাকে ক নিরক্ষীয় বায়ুমণ্ডলীয় জলবায়ু অঞ্চলে। 1.4 ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে বলে, অপশান গ মিস্ট্রাল। 1.5 উষ্ণ সমুদ্রস্রোত এবং শীতল সমুদ্রস্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলে ক হিমপ্রাচীর। এবার দেখো এখানে খেয়াল করো, এই একটা প্রশ্ন আর একটা প্রশ্নের মাঝখানে একটু গ্যাপ রাখবে। হ্যাঁ, একদম খুব কাছাকাছি লিখবে না, যাতে হিজিবিজি হয়ে যাবে। সুতরাং একটু ছাড় দিয়ে লিখবে।
আর দাগ নাম্বার কিন্তু এর ভেতরে দেবে না, দাগ নাম্বারের বাইরে দেবে। কেন বলছি, কারণ এখানে কিন্তু তোমার খাতা যখন দেখা হবে এইখানটায় তোমাদের মার্কসগুলো দেওয়া হবে এই মার্জিনের ভিতরে, তাই তোমরা দাগ নাম্বার মার্জিনের বাইরেই রাখবে। ওকে, এবার দেখো 1.6, পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে গ অ্যাপোজি। মানব শরীরে 1.7, মানব শরীরে দূষিত জল থেকে সৃষ্টি হয় ক আমাশয়। 1.8, ভারতের রাজ্য পুনর্গঠনের ভিত্তি ছিল ক ভাষা। ঠিক আছে, এইভাবে তোমরা লিখবে। এবার দেখো যখন এটা হয়ে যাবে এখানটা একটা লিখবে PTO, মানে পেজ টার্ন ওভার, মানে পরের পাতায় আছে। তুমি টিচারকে বলছো যে পেজ টার্ন করে দেখো পরের পাতায় রয়েছে। এবার দেখো এই পাতাটা লিখবে 1.9, গঙ্গা নদীর উৎস হলো গঙ্গোত্রী হিমবাহ, ঘ দিয়ে গঙ্গোত্রী হিমবাহ। এরপরে 1.10, ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হলো ক ভাকরা নাঙ্গাল। এরপর দেখো 1.11, ভারতে হেক্টর প্রতি ধান উৎপাদনের প্রথম স্থানাধিকারী রাজ্যটি হলো গ পাঞ্জাব। এরপরে 1.12, লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল হলো অপশান ঘ সবগুলি প্রযোজ্য। 1.13, 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের সংখ্যা হলো খ 53টি। 1.14, মিলিয়ন সিট ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের অক্ষাংশ দ্রাঘিমাগত বিস্তার ঘ 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। ঠিক আছে, এইভাবে তোমার কিন্তু লিখবে। এবার দেখো এই পাতায় আর আমরা এই খানিকটা জায়গা ফেলে দিলাম, কারণ এখানে আর কিছু লিখবো না। এবার পরের পাতায় চলে যাবো। পরের পাতায় দেখো আবার এখান থেকে শুরু করো বিভাগ। এরপরে দেখো বিভাগ খ। বিভাগ খতে দেখো কি রয়েছে, এই যে বিভাগ খ এমসিকিউ হয়ে গেল। 2 দাগে 2.1, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু, অশুদ্ধ হলে পাশে অ লেখো। যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। ঠিক আছে, 6টা প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে তোমার 7টা প্রশ্ন রয়েছে, একটা এক্সট্রা আছে। তবে তুমি দেখো এখানে একটা এক্সট্রা যেটা আছে সেটাও কিন্তু লিখে দিতে পারো। প্রথমে যেগুলো তুমি সঠিক জানো সেগুলো লিখবে, আর যদি তোমার মনে হয় যে কোনো একটা গন্ডগোল আছে, তোমার মনে হচ্ছে ঠিক হবে না, তাহলে 7টা লিখে দেবে। দেখো দাগ নাম্বারগুলো ঠিকঠাক লিখবে। 2.1.1, অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরিবর্তিত হয়ে থাকে। এটা কি লিখবে, কীভাবে লিখবে দেখো, এইভাবে লিখবে 2.1.1। ঠিক আছে, একদম পরিষ্কার করে লিখবে এবং তোমার সুন্দর করে লিখে একটু আন্ডারলাইন করে দেবে, তাতে দাগ নাম্বারটা পরিষ্কার করে বোঝা যাবে। তাহলে লিখবে এইরকমভাবে, অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরিবর্তিত হয়ে থাকে। এটা ড্যাশ দিয়ে সু, মানে শুদ্ধ। এরপর দেখো 2.12, অ্যানিমোমিটারের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়। এটা শুদ্ধ। এবার 2.1.3, নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক থাকে। এটা অ, মানে অশুদ্ধ। 2.1.4, ভারতের সর্বোচ্চ মালভূমি হলো ডেকান ট্র্যাপ। অশুদ্ধ এটা। 2.1.5, গঙ্গা সমভূমির প্রাচীন পলিগঠিত অঞ্চলকে ভাঙড় বলে। এটা শুদ্ধ, তাই সু লিখেছে। 2.1.6, বিশাখাপত্তনম ভারতের একমাত্র শুল্কমুক্ত বন্দর। এটা অশুদ্ধ, অ। 2.1.7, উপগ্রহ চিত্রে লাল বর্ণের রেখার সাহায্যে সড়কপথ বোঝানো হয়। এটা অশুদ্ধ। দেখো এটা হচ্ছে তোমার ক বিভাগের যেটা 2.1 দাগটা হয়ে গেল। এবার পিটিও এখানে দিয়ে দেবে। আচ্ছা, এরপর দেখো ক বিভাগে 2.1 হলো। এবার 2.2তে কি আছে দেখে নাও, বুঝে নাও। এইভাবে তোমাদের মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন হবে, তোমরা এখন থেকে ভালো করে দেখে বুঝে নাও। 2.2, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। যে কোনো 6টি, এখানেও যে কোনো 6টি দেওয়া আছে। দেখো 7টি। এখানে 2.2.1, 2.2.2 এইভাবে দেওয়া আছে। অর্থাৎ দাগ নাম্বার 2.2, এরপরে 1, 2, 3, 4, 5, 6, 7, এরকম 7টা প্রশ্ন। এবার এগুলো তোমরা সম্পূর্ণ কিন্তু পূর্ণ বাক্যে উত্তর দেবে। ঠিক আছে,
এগুলো কিন্তু শর্টভাবে দেবে না। আমি উত্তরগুলো দেখাচ্ছি, দেখো এই যে 2.2.1 দিয়ে আন্ডারলাইন করে দিলে। নদীগর্ভে অবকর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে মন্থকূপ বলে। এখানে তোমরা একটা কি বলে আন্ডারলাইন করবে এবং তারপরে এটা নীল কালিতে যখন লিখবে এটা কালো কালি দিয়ে লেখার চেষ্টা করবে, তাহলে খুব সুন্দর লাগবে দেখতে। দেখো কি সুন্দর লাগছে, এবং টিচারের সহজেই বুঝতে পারবে যে শূন্যস্থানে তুমি কি লিখেছো। 2.2.2 শীতকালে শিল্পাঞ্চলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ধূলিকণার সঙ্গে মিশে তৈরি হয় ধোঁয়াশা। ঠিক আছে, ড্যাশ দিয়ে কালো কালিতে লিখে দিলে ধোঁয়াশা। এরপর দেখো ড্যাশ ল্যাব্রাডর স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ডে তুষারপাত হয়। 2.2.4 বর্জ্য কাগজ একটি জৈব ভঙ্গুর ধরনের বর্জ্য। ওকে, তাহলে দেখতেই পাচ্ছ লেখাগুলি কীরকম হচ্ছে, আন্ডারলাইন আর তার উপরে কালো কালি দিয়ে লিখে দিচ্ছে। এরপরে দেখো 5-এর দাগে 2.2.5 ক্রান্তীয় পূবালি জেট বায়ু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুকে ভারতে আসতে বাধ্য করে। 2.2.6 ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ কন্যাকুমারিকা অন্তরীপ। এরপরে দেখো 2.2.7 মুম্বাই ভারতের সর্বাধিক জনবহুল শহর। তাহলে এইভাবে এটা অন্য কালিতে করবে, ঠিক আছে, কালো আর নীল এই দুটো কালিতেই লেখার চেষ্টা করবে। আচ্ছা, এরপরে দেখো কি আছে 2.3 একটি বা দুটি শব্দে উত্তর দাও। দেখো একটা বা দুটো শব্দ, ভালো করে খেয়াল করো, লাইনও নয় কিন্তু এটা শব্দ, একটা বা দুটো শব্দে, যেখানেও দেখো যে কোনো 6টি, 7টা দেওয়া আছে, যে কোনো 6টি। ঠিক আছে, দেখো নাতিশীতোষ্ণ অঞ্চলে কোন ধরনের বৃষ্টিপাত হয়। যেহেতু এখানে একটা দুটো শব্দে বলেছে তাহলে পুরো বাক্য লিখবে না, ঠিক আছে। এই 2.3.1 এটা লিখবে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত বা সীমান্ত বৃষ্টি। আচ্ছা, এরপর দেখো সুন্দরবনের কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে। এটা হচ্ছে 2.3.2 লোহা চড়া। এরপর দেখো মরা জোয়ার কোন তিথিতে দেখা যায়, এটা হচ্ছে জেরোফাইট। গঙ্গা নদীর প্রবাহের কোন অংশে সর্বাধিক দূষণ দেখা যায়, এটা অষ্টমী তিথিতে। এরপর দেখো ভারতের একটি জাইদ ফসলের না এটা আচ্ছা মরা জোয়ার কোন তিথিতে হয়, এটা হচ্ছে অষ্টমী তিথিতে। আর গঙ্গা নদীর কোন প্রবাহের সর্বাধিক দূষণ দেখা যায়, এটা নিম্ন প্রবাহে, এটা উল্টো হয়ে গেছিল। এখন দেখো যদি তোমরা একটু ভুল লিখে ফেলো তাহলে একটা আন্ডারলাইন, একটা শুধু মাঝখান থেকে কেটে দেবে, অযথা বেশি এরকম হিজিবিজি করে কাটবে না, বাজে লাগবে দেখতে, একটা মাঝখান থেকে কেটে দিলে। এবং পরিষ্কার করে লিখবে, একটু ছাড় করে লিখবে। এবার দেখো ভারতের একটি জাইদ ফসলের নাম, এটা হচ্ছে আউশ ধান। এরপর দেখো ভারতের কোন রাজ্যে বৃষ্টির জল সংরক্ষণে সর্বাধিক অগ্রণী, এটা তামিলনাড়ু। আর 8-এর দাগে রয়েছে দেখো ভারতের জরিপ সংস্থা প্রধান কার্যালয় অবস্থিত, এটা দেরাদুন। তাহলে একটা দুটো বাক্যে যেহেতু বলেছে এই একটা দুটো শব্দে, তাই তোমরা কিন্তু এটা পূর্ণ বাক্যে লিখবে না, শুধুমাত্র একটা দুটো শব্দে লিখবে। এখন পূর্ণ বাক্যে লিখলে যে তোমাদের নাম্বার কেটে নেওয়া হবে তা নয়, কিন্তু তুমি কেন অযথা পূর্ণ বাক্যে লিখে সময় নষ্ট করবে, বুঝতে পারছো। আচ্ছা, এবার দেখো 2.4 বাম দিকের সঙ্গে ডান দিকের গুলি মিলিয়ে লেখো। বাম দিক আর ডান দিক, এদিকে দেখো দেওয়া আছে 2, 4, 1, আর এদিকে 1, 2, 3, 4 করে দেওয়া আছে। তাহলে এইটা তোমরা মেন কিন্তু রাখবে, আর এই দিকটা উল্টো পাল্টা করে লিখতে হবে। আমি দেখাচ্ছি, দেখো প্রথমে এইভাবে লিখে নেবে, এদিকটা যেমন আছে পরপর লিখে নেবে, ঠিক আছে। এবার দেখো এই দিকটা যখন লিখবে, এই ওজোন গ্যাসের প্রাধান্য, এটা অ্যাকচুয়ালি অপশান দেখো এখানে 3 যেটা আছে স্ট্র্যাটোস্ফিয়ার, এইটা সঠিক অপশান, সুতরাং এটা সোজা লিখবে 3 স্ট্র্যাটোস্ফিয়ার। পারলে তোমরা এখানে একটা হালকা করে তীর চিহ্ন দিতে পারো। ইক্ষু গবেষণাগার, এটা হচ্ছে 4, এইগুলো কিন্তু লিখবে এই স্ট্র্যাটোস্ফিয়ার না, শুধু 3 পয়েন্ট তারপর স্ট্র্যাটোস্ফিয়ার। এই যেমন এখানে 4-এ লখনৌ, তাহলে তুমি 4 দিয়ে লখনৌ লিখবে। বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ শিল্প কেন্দ্র, এটা হচ্ছে 1 গুড়গাঁও। এখানে হালকা একটু ড্যাশও দিতে পারো এই তীর চিহ্ন। আর এটা হচ্ছে কারেওয়া
এটা হচ্ছে 2 জম্মু কাশ্মীর, এখানে হালকা এরকম তীর চিহ্ন দিতে পারো, তীর চিহ্ন দিতে পারো, নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু এইভাবে তোমরা লিখবে। ওকে, আচ্ছা এবার দেখো বিভাগ গ, আমাদের খ বিভাগ কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে তোমার বিভাগ গ। তাহলে খ বিভাগে কত নাম্বার দেখো তোমরা, হলো একটু দেখে নাও ভালো করে। খ বিভাগে দেখো এখানে 6 হলো, এখানে 6 আর এই 6, 3টে 6 আর এই 4, অর্থাৎ 3 6 18 আর 2 এই 4-এ 22 নাম্বার হলো। এবার দেখো গ বিভাগে কি রয়েছে। গ বিভাগে বলেছে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয়, অর্থাৎ এখানে কিন্তু বিকল্প প্রশ্ন আছে, ভালো করে দেখবে। সংক্ষিপ্ত উত্তর এখানে 2 × 6 মানে 12, অর্থাৎ 6টা প্রশ্ন তোমার রয়েছে, করতে হবে। এবং দেখো প্রায় প্রতিটা প্রশ্নেরই অথবা দেওয়া আছে। নগ্নিভবন কাকে বলে 3.1, অথবা দেওয়া আছে বৈপরীত্য উষ্ণতা কাকে বলে। আমি ধরো লিখলাম এখানে নগ্নিভবন, এই বিভাগ গ দেবে। লেখার দেখো আমি তোমাদের দেখাচ্ছি, লেখাটা ভালো করে খেয়াল করো, যে প্রথমে ক বিভাগটা লিখবে, তারপরে খ বিভাগটা লিখবে, তারপরে গ বিভাগ লিখবে। এবার দেখো যদি তোমাদের মনে হয় যে আমি এই প্রশ্নটা এখানে গ বিভাগে লিখতে পারছি না বা মনে পড়ছে না সব প্রশ্নের উত্তর, তাহলে কি করবে, কিছুটা জায়গা তুমি ছেড়ে দেবে, 1 পাতা 2 পাতা তুমি জায়গা ছেড়ে চলে যাবে। হ্যাঁ, এরপরে ঘ বিভাগ করো, গ বিভাগ করো, ঠিক আছে, কিন্তু তোমার পরপর বিভাগগুলোকে রাখার চেষ্টা করবে। বুঝতে পারলাম? আচ্ছা 3.1 নগ্নিভবন, এইভাবে একটু দিয়ে আন্ডারলাইন করবে, নগ্নিভবন কোলন দিয়ে দেবে। বহির্জাত অবরোহণ প্রক্রিয়ায় আবহবিকার, পুঞ্জীবিত ক্ষয় ও ক্ষয়ীভবন, এই 3টি পদ্ধতির যৌথ ক্রিয়াশীলতায় ভূপৃষ্ঠের উপরিভাগে শিলাস্তর বিচ্ছিন্ন হয়ে অপসারিত হয়ে ভূমির উচ্চতা হ্রাস পায় এবং নিচের শিলাস্তর ভূপৃষ্ঠে উন্মুক্ত হয়। এই অবরোহণ প্রক্রিয়াকে নগ্নিভবন বলে। নগ্নিভবন সমান আবহবিকার প্লাস পুঞ্জিত ক্ষয় প্লাস ক্ষয়ীভবন। এই হচ্ছে তোমার 2 নম্বরের, একদম 2 2 পাবে। এবার দেখো 2.3 অথবা 2.3 অথবা দেখো সমুদ্র স্রোত। এখন তোমার যদি মনে হয় যে কোনো দাগে তুমি দুটো লিখতে পারো একসঙ্গে, এটা যেমন এটা লিখলে আবার এটাও লিখতে পারো। যদি মনে হয় যে কোনোটা একটা তোমার ঠিকঠাক হচ্ছে না বা দুটোর কোনোটাই তোমার ঠিকঠাক নেই, তাহলে দুটোই লিখে দাও, যেটাতে তুমি বেশি নাম্বার পাবে সেটা কিন্তু তোমার অ্যাড হবে। ধরো এই ওপরটায় তুমি পেলে 1.5 নাম্বার, এটাতে 2 পেয়ে গেলে, তাহলে এই নাম্বারটা কিন্তু অ্যাড হবে, বা এটা 1 পেলে এটা 1.5 পেলে, তাহলে এই এর নাম্বারটাই অ্যাড হবে। বুঝতে পারলাম? 3.2 অথবা সমুদ্র স্রোত। সমুদ্রের পৃষ্ঠ জলরাশির প্রাকৃতিক কোনো কারণে একটি নির্দিষ্ট স্থান থেকে অন্য একটি নির্দিষ্ট স্থানের দিকে সারা বছর ধরে নিয়মিতভাবে ধীরে ধীরে একমুখী অনুভূমিক প্রবাহকে সমুদ্র স্রোত বলে। ওকে, আচ্ছা এটা হচ্ছে 3.2 অথবা হলো। আমরা দেখো এই যে 3.2 এটা না লিখে আমরা অথবাটা লিখলাম। এবার 3.3 বর্জ্য ব্যবস্থাপনার সংজ্ঞা দাও, অথবা তেজস্ক্রিয় বর্জ্য বলতে কি বোঝো। আমি দেখো তোমাদের বর্জ্য ব্যবস্থাপনা এটা লিখে দিয়েছি, ঠিক আছে, এই যে এটা যেমন আছে তোমরা দেখে নিও, আমি আর পড়ছি না, ঠিক আছে। বর্জ্য ব্যবস্থাপনা আমি সবাই উত্তরগুলো কীভাবে লিখবে সেইটা দেখাচ্ছি। দেখো এবার দেখো এই যে মালদা নাদ অঞ্চল কোথায় অবস্থিত, অথবা ভারতের 2টি জলবিভাজিকা অঞ্চলের নাম লেখো। এখন দেখো ভারতের 2টি জলবিভাজক অঞ্চল এটা আমরা লিখেছি, সুতরাং এটা হচ্ছে 3.4, এখানে অথবাটা লিখবে, ঠিক আছে। অথবাটা লেখা হয়নি, এই অথবাগুলো না লিখলে কিন্তু সমস্যা হয়ে যাবে, কারণ টিচারের বুঝতে অসুবিধা হবে। একটা হচ্ছে বিন্ধ্য পর্বত, এটা কত কিমি, পূর্ব পশ্চিমে 1200 কিমি, গড় উচ্চতা 300 থেকে 600 মিটার, এটি উত্তর ও দক্ষিণ ভারতের জলবিভাজিকা। আর 2 নম্বর পশ্চিমঘাট বা সহ্যাদ্রি, ওটা উত্তর দক্ষিণে বিস্তৃত 1600 কিমি, গড় উচ্চতা 1200 মিটার। আচ্ছা এরপর দেখো 3.5 রয়েছে মিলেট জাতীয় শস্য বলতে কি বোঝায়, অথবা ভারতের একটি কৃষিভিত্তিক ও একটি বনজ ভিত্তিক শিল্পের নাম লেখো। দেখো এটা আমি অথবাটা করেছি, তাই এখানে লিখতে হবে অথবা 3.5 অথবা অথবাটা অবশ্যই লিখবে, নাহলে মুশকিল হয়ে যাবে। ভারতের একটি কৃষিভিত্তিক শিল্প হলো চা শিল্প, আর ভারতের একটি
বনজ ভিত্তিক শিল্প হলো কাষ্ঠ শিল্প। এখন দেখো এই দুটোর মধ্যে কেন আমি এইটাকে চুজ করলাম, তারও একটা কারণ আছে। প্রশ্ন চুজ করতে বুঝতে হয়। এখানে দেখো ভারতের একটি কৃষিভিত্তিক আর একটি বনজ ভিত্তিক শিল্পের নাম লিখলে কিন্তু আমি দুটো নাম লেখার জন্য 2 নম্বর পেয়ে যাব। এটাতে কিন্তু আমরা মিলেট জাতীয় শস্য বলতে কী বোঝায়, এখানে যদি টিচারের ভালো না লাগে সেক্ষেত্রে কিন্তু হাফ নাম্বার কেটে নিতে পারে। তা আমি সেই স্কোপটা দেবো না, এখানে 2-এ 2 পাবো। এটা দেখো মালদা অঞ্চল কোথায় অবস্থিত, এটা একটা মাত্র প্রশ্ন, তাতে কিন্তু 2 নাম্বার। সুতরাং আমি এটা না করে এইটা করলাম, দুটো জলবিয়োজিকা লিখে দেবো, তাতে 2-এ 2 পেয়ে যাবো। সুতরাং প্রশ্ন এইভাবে কিন্তু খেয়াল রাখতে হবে চুজ করাটা। এবার দেখো উপগ্রহ চিত্রের সংজ্ঞা দাও আর ভগ্নাংশ সূচক স্কেলের ব্যবহার লেখো। এখন দেখো প্রশ্ন চুজ করার সময় এটাও খেয়াল রাখতে হবে যে তোমরা আদৌ সেই প্রশ্নটার উত্তর দিতে পারবে কিনা সেটাও খেয়াল রাখতে হবে, ঠিক আছে? শুধু চুজ করলে হবে না, তোমার জানা আছে কিনা সেটাও দেখতে হবে। দুটো জানা থাকলে তখন তুমি এইভাবে চুজ করবে। আচ্ছা, উপগ্রহ চিত্র, এই উপগ্রহ চিত্র কাকে বলে সেটা আমরা সব দেখালাম, ঠিক আছে? এই জাস্ট এটা তোমরা দেখে নিও, স্ক্রিনশট নিয়ে দেখে নিও। আচ্ছা, এবার দেখো বিভাগ, আমরা বিভাগ চলে যাই খ, বিভাগ ঘ। বিভাগ ঘতে রয়েছে দেখো সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর। এখানে তোমার রয়েছে 3 × 4 = 12, অর্থাৎ এখানে 4টে তোমার রয়েছে, 3 নাম্বার করে 4টে করতে হবে। এখানেও দেখো প্রতিটাই অথবা রয়েছে, এই একটা সুবিধা যে এখানে প্রত্যেকটাই অথবা রয়েছে, ফলে এখানে প্রচুর প্রশ্ন আছে, তোমাদের কোনো সমস্যা নেই। তাহলে 3 নাম্বার করে প্রশ্ন একটু বড় হবে, বুঝতেই পারছো, তবে সংক্ষিপ্ত। প্রথমে রয়েছে দেখো অনুদৈর্ঘ্য এবং বারখান বালিয়াড়ির মধ্যে 3টি পার্থক্য, আর উষ্ণতা বৃষ্টিপাত রেখাচিত্রে ভূমধ্যসাগরীয় জলবায়ু চিহ্নিত করা 3টি যুক্তি সংক্ষেপে ব্যাখ্যা করো। তা পার্থক্য থাকলে এবং তোমার যদি জানা থাকে পার্থক্য লেখা সবচেয়ে ভালো, তাই না? আমি দেখো এই পার্থক্যটাই লিখেছি, অনুদৈর্ঘ্য বালিয়াড়ি, বারখান বালিয়াড়ি, 3টে পার্থক্য গুরুত্বপূর্ণ, তুমি লিখে দেবে। ওকে। আচ্ছা, এরপরে দেখো 4.2 পরিবেশের উপর বর্জ্য পদার্থের 3টি প্রভাব সংক্ষেপে আলোচনা করো, অথবা বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের যে 3টি ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। আমি দেখো এইটাতে আমি বেশি ইম্পর্টেন্ট করলাম যে এই যে 3টে প্রভাব, এটাও লিখতে পারি, অথবা এটা 3টেই দেখো 3টে আছে 3 নাম্বার করে, আমি এইটা লিখেছি অথবা। তাই এখানে 4.2 এটা দাগ নাম্বারটা অথবা দিতে হবে, ঠিক আছে? এই অথবাটা না দিলে কিন্তু ভুল হয়ে যাবে, তাই এখানটায় অথবাটা অবশ্যই দেবে। এবার দেখো শিক্ষা ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা, 1 নম্বর অবগত হওয়া, এখানে 1-2 লাইন লিখলে। বাড়ির বর্জ্যের বিভাজন, 1-2 লাইন, আর বর্জ্যের উপযোগিতা সৃষ্টি, এইভাবে তুমি লিখে 3-এ 3 পেয়ে যাবে। এরপর দেখো আবার একটা রয়েছে তোমার ভারতের ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ এবং ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের 3টি বৈশিষ্ট্য পার্থক্য। এই পার্থক্যটা আমরা লিখবো আবার, এই যে পার্থক্য দেখো, দুটো পার্থক্য এইভাবে লিখতে থাকবে। পার্থক্য লিখলে এখান থেকে তোমার 3-এ 3 পাওয়ার সম্ভাবনা একদম বেশি। এরপর দেখো উপগ্রহ চিত্রের 3টি বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো। বৈশিষ্ট্য আমরা 3টে যেহেতু আছে, এই 3টেই আমি বৈশিষ্ট্য লিখছি। দেখো 1 নম্বর প্রকৃতি, প্রকৃতির আন্ডারে তোমার 2-3টে লাইন লিখবে। এরপর দেখো পিক্সেল, পিক্সেল আন্ডারে 2-3টে লাইন লিখলে, আর সেন্সর ব্যান্ড তার আন্ডারে 1-2 লাইন লিখলে, ঠিক আছে? এইভাবে তুমি লিখে নিলে। তাহলে দেখো এটা হয়ে গেল। এবার দেখো 5-এর দাগে রয়েছে তোমার যে কোনো 2টো প্রশ্ন, আর যে কোনো 2টো প্রশ্ন তোমার 5 নাম্বার করে, 4টে প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে? এখন এটা একটু বড় হবে, 5 নম্বরের প্রশ্ন, সুতরাং একটু বড় হয়তো লেখাটা হবে। প্রথমে দেখো যেটা রয়েছে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি প্রধান ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। চিত্রসহ বর্ণনা এটা একটু হয়তো বড় হবে, তোমরা দেখো এটা চিত্রসহ বর্ণনা, একটা ক্যানিয়ন দিয়েছি, এখানে চিত্রটা আমি তেমন আঁকিনি, তোমরা একটু বই থেকে দেখে নিও। এই বর্ণনাটা দিয়ে দিলে, এরপর জলপ্রপাত, এটার বর্ণনা দিয়ে এখানে চিত্রটা পাশে আঁকবে এইভাবে। তারপর দেখো এখানে মন্তকূপ, এবং মন্তকূপের পাশে একটা চিত্র এঁকে দেবে, এইভাবে এঁকে দেবে। দেখো এই বড় প্রশ্নগুলো আমি আর বলছি না, যে কোনো 2টি প্রশ্নের উত্তর আবার চেয়েছে তোমার 5 নাম্বার করে, 5-এর দাগে 4টে প্রশ্ন আছে। এবার দেখো আমি আলোচনা করি একটু তোমার এই চ বিভাগে যেটা 10 নাম্বার কিন্তু মানচিত্র। এই মানচিত্রগুলো তোমরা ভালো করে একটু প্র্যাকটিস করে নিও। প্রত্যেকটা তোমাদের বইয়ে যে প্রত্যেকটা চ্যাপ্টার আছে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে মানচিত্রগুলো করে নিতে হবে। এখানে খেয়াল রেখো তোমাদের কিন্তু সিলেবাস অনেকটা কমে গেছে, সুতরাং
যেটুকু সিলেবাস আছে সেখান থেকে যে মানচিত্রগুলো বইয়ে রয়েছে একটু ভালো করে প্র্যাকটিস করে নিও। এখান থেকে দেখো, এখান থেকে 1 মিনিট, এখান থেকে দেখো এই যে মানচিত্রটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এখানে দেখো আমি প্রথমে দেখাচ্ছি বিন্ধ্য পর্বত, 6-1 হচ্ছে বিন্ধ্য পর্বত। বিন্ধ্য পর্বতটা এই যে লিখলাম, এইখানটা যেখানে আছে এই বিন্ধ্য পর্বতটা এইভাবে আঁকলাম এবং 6.1 দিয়ে বিন্ধ্য পর্বত লিখে দিলাম। এবার দেখো 6.2 লোকটাক হ্রদ। লোকটাক হ্রদ তো এইখানটায় রয়েছে, এই যে লোকটাক হ্রদ 6.2 লোকটাক হ্রদ, ঠিক আছে, এইভাবে তুমি লিখে দেবে। 6.3 মহানদী নদী, এই 6.3 মহানদী নদী, ঠিক আছে, এইভাবে তুমি এঁকে দিলে। আচ্ছা, এরপরে একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল দেখো। বৃষ্টিচ্ছায় অঞ্চল কোথায় রয়েছে? এই যে বৃষ্টিচ্ছায় অঞ্চল রয়েছে এইখানটায়, এইখানটা রয়েছে বৃষ্টিচ্ছায় অঞ্চল, এই একটুখানি বৃষ্টিচ্ছায় অঞ্চল এটা। একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল। ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল কোথায় রয়েছে? ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল হচ্ছে তোমার এইখানটা রয়েছে, এই যে এইখানটায় হচ্ছে 6.5 ম্যানগ্রোভ অরণ্য, এটা সুন্দরবন এলাকা এটা। এবার দেখো একটি মরুমৃত্তিকা অঞ্চল। মরুমৃত্তিকা অঞ্চল হচ্ছে এইখানটায় রয়েছে, এইখানটায়। এইভাবে তুমি দেখাবে, প্রত্যেকটা বিভিন্ন আলাদা আলাদা করে দেখাবে। মরুমৃত্তিকা অঞ্চল 6.6 মরুমৃত্তিকা অঞ্চল। ভারতের একটি ইক্ষু উৎপাদক অঞ্চল, এটা হচ্ছে দেখো এই 7 নম্বর, এখানটা তুমি লিখে দিতে পারো, এটা হচ্ছে 6.6, ঠিক আছে, সব উড পেন্সিল দিয়ে করবে। আর এইখানটা আমি লিখে দিয়েছি দেখো, সরি এটা 6.7 হবে, 6.7 এইটা, ঠিক আছে, এইখানটা লিখে দেবে 6.7, এটা এইভাবে দেখাতে পারো যদি এখানে না ধরে লেখাটা। পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র। পূর্ব ভারতের ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র দেখো এইখানটা রয়েছে, এই যে 6.8, এখানে ছবিটা, এখানটায় যে ছবিটা, এখানে ছবিটা এঁকে দিয়েছি। আর বিশাখাপত্তনম বন্দর দেখো এটা রয়েছে 6.9 বিশাখাপত্তনম বন্দর। আর পশ্চিম ভারতের একটি মহানগর, পশ্চিম ভারতের মহানগর এইখানটায় 6.10 মুম্বাই, পশ্চিম ভারতের মহানগর, এটা লিখেও দিতে পারো পশ্চিম ভারতের মহানগর। এইভাবে তোমরা মানচিত্রগুলো করে নেবে। তা আশা করছি তোমাদের এই ভিডিওটা থেকে তোমরা অনেক উপকৃত হয়েছো। কেমন তোমাদের লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং কীভাবে খাতা লিখতে হবে, কীভাবে নাম্বার পাবে সেটা নিশ্চয়ই বুঝতে পারলে, ঠিক আছে। ওকে, তাহলে আজকের মতো এখানে ভিডিও রাখছি। আর অবশ্যই নতুন বন্ধুদের বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।